আজকে একটানা 60 দিনের গণিত যে চ্যালেঞ্জের কোর্স, হ্যাঁ কি বললাম, 60 দিনের যে গণিত চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের আজকে আমাদের ডে 6। অলরেডি আমরা এই কোর্সের 5টা ডে অর্থাৎ 5টা ক্লাস আমরা নিয়ে ফেলছি। সো সেই 5টা ক্লাস যদি আপনারা না করে থাকেন অবশ্যই করে নেবেন। তো আজকে আমরা ডে 6 করবো, ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম। দেখেন, সো যারা পরবর্তী যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন, এটাই আপনাদেরকে বলবো। আর কথা না বাড়ে আমাদের মেইন ক্লাস আমরা চলে যাই, ঠিক আছে? দেখেন, সো আমরা একটু দেখি প্রথমে যে আসলে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি ম্যাথ আমরা সমাধান করবো। ওকে, ঠিক আছে, আমরা দেখি আজকে আমরা কি কি ম্যাথ আজকে আমরা সমাধান করবো। দেখেন, সো বরাবর নেই আমরা প্রতিনিয়ত যে প্রত্যেকটা ক্লাসে আমরা কি কি বলতে পারি, প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে ম্যাথ আমরা সমাধান করি এবং 10টা করে ম্যাথ আমরা সমাধান করি এবং প্রত্যেকটা ক্লাস আমরা প্রথমে দেখে রাখি যে আসলে কোন 10টা ম্যাথ আমরা সমাধান করি। দেখেন, এখানে আজকে আমরা মোটামুটি যে 1 থেকে শুরু করে, দেখেন তবে 1 থেকে শুরু করে আমরা করে ম্যাথ সমাধান করব, 10টা ম্যাথ সমাধান করব। আপনি জাস্ট এক নজর দেখে রাখবেন যে আসলে ম্যাথগুলো কি কি। আর প্রত্যেকটা ম্যাথের পাশে, হ্যাঁ পাশে কিন্তু আমাদের কি দেওয়া আছে বলুন তো ভাইয়া, রেফারেন্স দেওয়া আছে কোন কোন পরীক্ষার প্রশ্নগুলো আসা প্রশ্ন। ওকে, ঠিক আছে। দেখেন, তো যাই হোক আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই, আমাদের মেইন অঙ্কে আমরা চলে যাই, ঠিক আছে? আমি একটা বিষয় বলি, আপনাদের উপস্থিতি যত কম হবে আমার আসলে ক্লাসটার আগ্রহতা হারিয়ে যাবে। আপনাদের উপস্থিতি যত বেশি থাকবে, আমরা আবার বলি, তো কেন বলতেছি, আমাদের যেহেতু এটা লেন্দি একটা কোর্স, 60টা কোর্স মানে বোঝেন, মানে আমাদের আজকে ডে নাম্বার 6, মানে এখন আমাদের 54টা ক্লাস নেওয়া লাগবে, ঠিক আছে? অনেক বড় একটা কোর্স। সেই 54 দিন আসলে যদি আপনার লেগে থাকতে পারেন, আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদের ক্লাস নিব। বাট যদি আপনাদের আসলে আগ্রহ হারিয়ে যায়, মানে আগ্রহ হারিয়ে যায়, আসলে ক্লাস দেখা যায় 5টা ক্লাস করার পর আপনি ক্লাস করতে চান না, ঠিক আছে? আপনার রেকর্ডেড ক্লাস করার জন্য বসে থাকেন, তো যদি আপনার রেকর্ডেড ক্লাসের জন্য বসে থাকেন তাহলে কিন্তু আমি রেকর্ডেড ক্লাস দিব না। দেখা যায় আমি রেকর্ডেড ক্লাস দিতে পারি, তো আপনাদের কাজকে বলতে ভাই লাইভ ক্লাস করা এবং আপনাদের রেকর্ডেড ক্লাসে করা। তারপর যদি ক্লাস করা আগ্রহ না থাকে আমাকে বলবেন, আমি ক্লাস অফ করে দিব। বাট আপনাদের উপস্থিতির সংখ্যা আজকে খুবই কম, যদি এরকম কম থাকে আমি ক্লাস নিব না, ঠিক আছে? আমি আবার বলি, ক্লাস আমি নিব না যদি উপস্থিতির সংখ্যা কম থাকে, ঠিক আছে? ওকে, বাট আমার কথা হলো একটা, আমার উপস্থিতির সংখ্যা বাড়াইতে হবে এটাই। বাট যদি উপস্থিতির সংখ্যা কম থাকে আমি ক্লাস অফ করে দিব। ওকে, যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানিয়া বলছে কি, তানিয়া সুলতানা তনিয়া, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, একটু পড়ি। হ্যাঁ ভাইয়া, প্রতিদিন কোন টপিকের উপরে ক্লাস করাবেন এটা যদি আগে পেজে জানায় রাখেন তাহলে আমাদের জন্য সুবিধা, এই টপিক সম্পর্কে বেসিক ধারণা নিয়ে যেতে পারি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের যে কোর্স টাইম হয়তো আপনারা জানেন না, এটা কিন্তু মানে একদম সিলেক্টিভ ম্যাথ কোর্স, সহজ কথা। এটা কিন্তু আসলে কোনো অধ্যায় ভিত্তিক কোর্স আমি চালু করিনি এখন। হ্যাঁ, এটা হচ্ছে সাজেশনমূলক কোর্স বলতে পারেন, অর্থাৎ যে ম্যাথগুলো আপনার সবচেয়ে বেশি পরীক্ষা আসে ওগুলো হচ্ছে পুরো ওভারঅল ম্যাথ থেকে, মানে ওভারঅল বই থেকে আর কি আমি সিলেক্টিভ করে রাখছি, ঠিক আছে? আপনারা বলতে পারেন সাজেশনমূলক কোর্স বলতে পারেন, অর্থাৎ গবেষণামূলক বা গবেষণা ধর্মী প্রশ্নের সমাধান বলতে পারেন, ঠিক আছে? ওকে, অর্থাৎ আপনি যদি এই আমাদের 60টা ক্লাস করেন মোটামুটি এর বাইরে কিছু করা লাগবে না, জাস্ট প্রয়োজনীয় অঙ্ক, অপ্রয়োজনীয় কিছু এখানে অ্যাড করা হয় না, বুঝছেন? বাট আমরা আমাদের এই কোর্সের পাশাপাশি অধ্যায় ভিত্তিক কোর্স চালু করবো ইনশাল্লাহ, তাও ফ্রিতে করবো, পেড কোর্স না, হ্যাঁ তাও ফ্রিতে আমরা চালু করবো। দেখেন, ওকে, আমরা কথা না বাড়ি অনেক কথা বলছি, এখন আমরা ক্লাসে চলে। দেখেন, সো আমাদের প্রথম অঙ্কে কি বলছে, আজকের প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ খেয়াল করুন তো ভাই, আজকে আমি প্রত্যেকটা অঙ্ক কি করবো বলুন তো ভাইয়া, আজকে আমি প্রত্যেকটা অঙ্ক বেসিক থেকে সমাধান করে দিব, সাথে আমি শর্টকাট দেখাই দিব। আপনার কাজকে প্রত্যেকটা অঙ্ক নোট করে রাখা, ঠিক আছে? ওকে, দেখেন এখানে প্রথম অঙ্ক কি বলছে, এখানে দুইটি সংখ্যার অনুপাত 5:8, কি বলছে ভাইয়া, 5:8 দেওয়া আছে। এখন বলছে উভয়ের সাথে 2 যোগ করলে কত ভাইয়া, 2 যোগ করলে যোগফলটি অনুপাতটি হবে 2:3। এখন বলছে আমাকে সংখ্যা দুইটি আমাকে বের করতে বলছে। কি বলছে বলুন তো ভাইয়া, সংখ্যা দুটি বের করতে বলছে। এখানে দুটা সংখ্যা এক্স্যাক্টলি দেওয়া নেই, বাট ও দুটা সংখ্যার আমাকে অনুপাত দেওয়া আছে। একটা অনুপাত কি 5, একটা অনুপাত 8 দেওয়া আছে। এখন এই দুটা সংখ্যার উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি কি হবে, আমার হবে কি হবে বলুন তো ভাইয়া, অনুপাত হবে 2:3। এখন আমাকে বলছে সংখ্যা বের করতে, বলুন তো ভাইয়া দুইটা সংখ্যা দেওয়া নেই বা দুটা সংখ্যা অনুপাত দেওয়া আছে, এখন আমাকেও দুটা সংখ্যা বের করতে হবে। তো আমি এইসব টাইপের অঙ্ক অনেক করাইছি, তো আজকে আমি আবার করাই দিই। তো মাথায় রাখবেন, যখন এরকম সংখ্যা দেওয়া থাকবে না, খেয়াল করেন, যখন এরকম সংখ্যা দেওয়া থাকবে না, যখন এরকম সংখ্যা দেওয়া থাকবে না বা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, তাহলে এখন আমার কাজ থাকবে কি, আমার কাজটা হবে কি, আমার কাজটা হবে ওই অনুপাত দ্বয়ের সাথে x গুণ করে সংখ্যায় ধরে নেওয়া। কি বলুন তো ভাইয়া, অনুপাত দ্বয়ের সাথে x গুণ করে সংখ্যায় ধরে নাও। তাহলে সেই হিসাবে আমি কি করতে পারি বলুন তো ভাই, সেই হিসাবে আমি কাজ করতে পারি, মানে উভয় অনুপাতের সাথে, দুটো অনুপাতের সাথে আমি কি করতে পারি বলেন তো, উভয় অনুপাতের সাথে আমি x গুণ করে, হ্যাঁ x গুণ করে সংখ্যায় ধরে আমি নিতে পারি। ওকে, তার মানে এখানে বলতে পারি আমরা, আমার একটা সংখ্যা 5x, আমার একটা সংখ্যা 8x, কথা বুঝছেন? এখানে
জাস্ট দুটোর সঙ্গে অনুপাত দেওয়া ছিল 5 আর 8, আমি কি করছি ওই অনুপাত দ্বয়ের সাথে আমি এক্স গুণ করে কি করছি, আমি দুটো সংখ্যা ধরে নিছি, একটা সংখ্যা আমার 5x আর একটা সংখ্যা আমার 8x, বুঝলাম? ওকে, এখন আমাকে জাস্ট এই দুটো সংখ্যা বের করতে হবে। এখন ওরা বলছে কি ভাইয়া উভয়ের সাথে 2 যোগ করলে, মানে এইটা এবং এই দুটো সংখ্যার সাথে আমার 2 যোগ করলে অনুপাতটি হবে আমার 2:3 হবে। আচ্ছা বলেন তো, আমি জিনিসটা আমি এখানে এভাবে লিখতে বলুন তবে, আমি এখানে কি যে এভাবে লিখতে বলুন তবে এখানে লিখে, তারপর আপনাদের বুঝতে সহজ। দেখেন আমার সংখ্যা একটা কি, আমার একটা হচ্ছে আমার 5x আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার 8x, অর্থাৎ একটা হচ্ছে 5x একটা হচ্ছে আমার 8x সংখ্যা। এখন বলুন তো আমি লিখতে পারি এইভাবে, এই 5x ডিভাইডেড আমি 8x লিখতে পারি না, পারি তো নাকি? ধরেন এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 5:8 দেওয়া ছিল, তো মাথায় রাখবেন অনুপাত আকার দেওয়া থাকলে হ্যাঁ আমরা কি করতে পারি, আমরা স্যার এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ আমার এই প্রথম রাশিটা লবের স্থানে যায় এবং পরের রাশিটা আমার কি হরের স্থানে আসে, অর্থাৎ আমরা চাইলে অনুপাতকে এরকম ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি। তো সেই হিসাবে আপনি এটাকে সেই হিসাবে চিন্তা করেন, এখানে 5x এটা 5 এর 5x এবং এটা 8x, অর্থাৎ 5x অনুপাত 8x দেওয়া আছে, সেই হিসাবে চিন্তা করেন, তাহলে সেই হিসাবে কি করতে পারি আমরা 5x বা 8x আমরা লিখতে পারি। তো এখানে কি হবে তাহলে, এখন বলছে উভয়ের সাথে 2 যোগ করলে, এর মানে কি, অর্থাৎ মানে এটার সাথে মানে এই দুটোর সাথে 2 যোগ করলে কি হয়, এখন যে এই অনুপাতটা আসে না, অর্থাৎ যে ভগ্নাংশটা আসে না, এই অনুপাতটা হয়ে যাবে কি বলতো, অনুপাতটা হয়ে যাবে 2:3। এখন এই 2:3 যে কথা, হ্যাঁ 2:3 যে কথা, হ্যাঁ 2:3 যে কথা, এই 2/3 একই কথা, মাথা রাখবেন 2/3 যে কথা, 2/3 একই কথা। কারণ কি, কারণ আমরা অনুপাতকে চাইলে ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি। ক্লিয়ার? সো এই লাইনটা বের করতে পারলে আপনার অঙ্কে অটোমেটিক্যালি এমনি হয়ে যাবে। এখানে বলছি কি, জাস্ট আমরা দুটো সংখ্যা লিখলাম, এই দুটা সংখ্যার সাথে মানে কি উভয়ের সাথে, মানে কি এই দুটো সংখ্যার সাথে 2 যোগ করলে এই অনুপাতটা হয়ে যায় 2:3, তো আমরা দুটো সমান। ওকে, এখন এখান থেকে কি করতে পারি স্যার, আমরা জাস্ট আপনি কাজ করি না আর একদিন করে দেন, তাহলে কি হবে এখানে 16x, হ্যাঁ 16x দুগুণ কি 4, ওকে বুঝতে পারলাম। আর এখানে 3 5 কি 3 5 15, 3 দুগুণ কি 3 দুগুণ 6, এই যে পাশে নিয়ে আসলে কি হবে, 16x থেকে যদি 15x কি থাকবে, আমার একটা x থাকবে, আর এখানে 6 থেকে 4 গেলে কি থাকবে, 2 থাকবে, তাহলে কি আমার অ্যান্সার কি 2? বলুন তো ভাই, আমার অ্যান্সার 2 না, আমার হচ্ছে কি আমার x এর মান 2, বাট আমাকে বের করতে হবে দুটো সংখ্যা, কি করতে হবে বলুন তো ভাই, আমাকে বের করতে হবে দুটো সংখ্যা। এখন দেখেন এখানে বলুন তো, এখানে বলুন তো ভাই এখানে কি দেওয়া আছে, আমার একটা সংখ্যা আমার 5x না, আমার একটা সংখ্যা কি 5x, আর আরো একটা সংখ্যা কি আমার 8x, এখানে কি এখানে আমার x এর মান বসাই দিলে কি আমাদের সংখ্যা বের হয়ে যাবে, এখানে 5 আর 5 বসায় দেন, 5 আর x এর মান কি, x এর মান 2, তাহলে কি হবে 10 হবে, এটা কি আমার একটা সংখ্যা, আর এখানে 8 এর 8 x এর মান 2, তাহলে কি হবে দুটো সংখ্যা 8 দুগুণ 16, তাহলে কি আমার 8 দুগুণ 16, অর্থাৎ আমরা একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা আমার 16, বুঝতে পারলাম? বলুন তো ভাইয়া, আমাকে সবাই ক্লিয়ার? এই তো, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার দিয়েছেন, এবং যারা শেয়ার না দিয়েছেন অবশ্যই শেয়ার দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, এটাই আমার অ্যান্সার। ওকে, এখন এই টাইপের অঙ্ক আপনি চাইলে এগুলো এরকম ভাবে করতে পারেন, এরকম ভাবে আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি চাইলে এগুলো আপনার আপনি কিভাবে করতে পারেন, এরকম আপনার অপশন টেস্ট করে করতে পারেন। সেটা কিরকম, তো আমি যদি করা দিই, দেখেন যদি আমরা অপশন টেস্ট করে করি, হ্যাঁ সাপোজ ধরেন আপনার যেহেতু অ্যান্সার পেয়ে গেছে, আমি সময় কম নেওয়ার জন্য আমি এটা দিয়ে চেক দিই, ধরেন আপনি এটা দিয়ে চেক দিলেন, বলছে কি মানে দুটা, মানে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, মানে এখানে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা, আমরা প্রত্যেকটা অপশনে দুটো সংখ্যা দেওয়া আছে। এখন যে দুটো সংখ্যার সাথে 2 যোগ করলে আমার অনুপাতটা 2:3 হবে, সেটা আমার অ্যান্সার হবে। ধরুন আমি কি ধরলাম, এখানে আমি ধরলাম, আমি মনে ধরলাম এখানে আমার এটা আমার চেক করবো, দেখি আমরা এখানে কি আছে, আমার একটা আছে কি 10, একটা আছে কি আমার 16। এখন বলছি কি মানে এই দুটো সংখ্যার সাথে 2 যোগ করলে এই অনুপাতটা হবে 2/3। এখন আমরা দেখি আসলে 2/3 হয় কিনা, আমি 2 যোগ করলাম, আবার এখানে 2 যোগ করলাম, কেউ এখানে 10 2 হচ্ছে 12, আর এখানে 16 2 কত 18। এখন কাটারি করলে কি হবে, 6 দিয়ে কাটলে 3 2 6, 3 2 তো 6 না, দেখেন এখানে কি হবে, এখানে হচ্ছে আমার খেয়াল করুন তো 12, আর এখানে কি 18, তো 6 দিয়ে কাটলে কি হবে, 6 2 12 318, তাহলে 2/3, এন্ড 2/3 যে কথা 2:3 একই কথা না, বলুন তো ভাই 2/3 যে কথা 2:3 একই কথা না। এখন দেখেন তো 10 এবং 16 এই দুটো সংখ্যা নিলে এবং উভয়ের সাথে 2 যোগ করলে কি হয়, আমার শেষে 2/3 অনুপাতটা হয়, অর্থাৎ এই অনুপাতটা আমার কি 2/3 হয়, বুঝলাম? ওকে, তো আমরা সেই হিসাবে আপনি চাইলে এভাবে ভগ্নাংশ আকারে করতে পারেন, অথবা চাইলে আপনি এগুলা এরকম আপনি অপশন টেস্ট করে করতে পারেন চাইলে, অথবা আপনি চাইলে বেসিক থেকে করতে পারেন, যেটা ভালো লাগে আপনার। ওকে, দেখেন এখানে কি বলছে খেয়াল করুন তো, এখানে আমাকে বলছে 16:25, কি বলছে ভাইয়া 16:25 দেওয়া আছে, এবং উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি হবে কত, আমার 1/2 হবে। বলুন তো ভাই কত বিয়োগ করলে আমি জানি যাই না, বলুন তো জানি যাই না। তো যেহেতু আমি জানি না, আমি ধরে নিব যে এখান থেকে x উভয় পদ থেকে, হ্যাঁ আমি ধরে নিব কি উভয় পদ থেকে x বিয়োগ করলে আমার এই অনুপাতটা হবে কি 1/2। এখানে অনুপাতটা কত দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া আছে এখানে আমার
আর 16:25 যে কথা, এখানে 16/25 একই কথা না? বলুন তো ভাই, 16:25 যে কথা, 16/25 একই কথা। ওকে, এখন বলছে কি উভয়ের থেকে কত বিয়োগ করলে অনুপাতটা হবে 1/2। মানে কত বিয়োগ করলে আমি জানি না, দ্যাটস কি আমি ধরলাম যে উভয় থেকে আমার x বিয়োগ করলে এই অনুপাতটা, মানে এই অনুপাতটা হয়ে যাবে কত বলুন তো ভাই? এই অনুপাতটা হয়ে যাবে আমার 1/2। বুঝলাম? ওকে, জাস্ট কাজ কি এখানে, জাস্ট আপনি কি করবেন, আর গুণ করে দেন। তাহলে এখানে কি হবে বলুন তো? এখানে হচ্ছে আমার 16 দুনা কি, 16 দুনা আমরা 16 দুনা হচ্ছে 32, আর এখানে হচ্ছে আমার 2x। ওকে, আর এখানে কি হবে 15x, আর এখানে হচ্ছে -x। ওকে, এখানে জাস্ট এই পাশে নিয়ে আসেন, তাহলে কি হবে 2x এর পাশে গেলে হবে হচ্ছে 32, এর পাশে আসলে মাইনাস কি বলুন তো? এখানে হচ্ছে মাইনাস 16 দুনা 32, আর এখানে আছে এখানে 25, তাই না? এটা 25 আচ্ছা 25 মাইনাস কি -x। তাহলে এখানে 25, আর এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমার -x প্লাস কি 2x। ওকে, তাহলে এখানে কি থাকবে 7 থাকবে, এখানে x থাকবে, অর্থাৎ এখানে তো -x। তাহলে আমার বলতে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার কি x = 7। অর্থাৎ আমাকে যদি আমরা এই অনুপাত থেকে 7 বিয়োগ উভয় পদ থেকে, মানে 16 এবং 25 উভয় পদ থেকে 7 বিয়োগ করলে অনুপাতটা 1/2 হবে। তাহলে আমরা প্রমাণ করতে পারি সেটা কিরকম। ধরেন এখানে কি দেওয়া আছে? 16/25 যে কথা, 16/25 একই কথা। আমরা এখন এই উভয় পদ থেকে আমরা 7 বিয়োগ করে দেখবো আসলে কি সঠিক কিনা বিষয়টা। দেখেন আমরা বিয়োগ করুন তো, এখানে 7 বিয়োগ করলাম, 7 বিয়োগ করলে কি হবে? এখানে 16 থেকে 7 গেলে, 16 থেকে 4 গেলে 20 থাকে, 20 থেকে 3 গেলে কত থাকে? 16/25। তাই না? কত বিয়োগ করলে মানটা হবে 1/2। কত বিয়োগ করলে 16/25, 16 থেকে 7 গুলো থাকে 16 ও 16 7 গুলো 9 থাকে। আরে 25 থেকে 7 গুলো থাকে 25 থেকে 5 গেলে থাকে 20, আর থাকে 2 গেলে থাকে 18। এখন দেখেন তো কাটলে কি হবে? 9 × 18, তার মানে কিছু না, মানে 1/2। দেখেন তো এখানে 16/25 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে কিন্তু 1/2 হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষাকে আপনাদেরকে জাস্ট একটু প্রমাণ করে দেখানোর জন্য আমি কাজটা করলাম আর কি। বুঝলেন? আপনাদের মানে শিক্ষার্থীর সংখ্যা এতই কম, এতই কম, যেটা আসলে খুবই এটা মানে হতাশাজনক আর কি। এভাবে আসলে ক্লাস নেওয়া সম্ভব না। সত্যি কথা বলতে আসলে এই 60টা ক্লাস আমার পক্ষে জীবনে নেওয়া সম্ভব না যদি আসলে আপনাদের উপস্থিতি এরকম হতাশাজনক থাকে। এত কষ্ট করতেছি আর আসলে আপনাদের কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, আসলে আমাদের গুরুত্ব নাই। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে খেয়াল করুন তো। এখানে বলছে আমাকে 3, 9 ও 4 চতুর্থ সমানুপাতিক কত। হ্যাঁ, চতুর্থ সমানুপাতিক বের করতে বলছে। আচ্ছা, চতুর্থ সমানুপাত বলতে কি বোঝায় এটা হচ্ছে বলুন তো ভাই? এখানে কি একটা রাশি না? একটা রাশি, একটা রাশি না? মানে এই রাশি কি, মানে এটাকে প্রথম রাশি না? এটাকে আমরা প্রথম রাশি না বলে বলতে পারেন যেটা আপনার প্রথম সমানুপাতি বলতে পারেন। এটা হচ্ছে আমার দ্বিতীয় সমানুপাতি, এটাকে আমার তৃতীয় সমানুপাতি। মানে এখানে আরেকটা সংখ্যা আছে, সেটাকে বলা হবে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি। অর্থাৎ আমাকে এখানে চতুর্থ সমানুপাতি বের করতে বলবে। তো এরকম যখন চতুর্থ সমানুপাতি বের করতে বলবো, আমার কাজটা কি, শর্টকাটটা কি? শর্টকাট এগুলো জীবন লিখিত পরীক্ষা আসবে না। যে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে চতুর্থ সমানুপাতি বের করার শর্টকাটটা হচ্ছে আপনার এখানে যে 3টা রাশি দেওয়া থাকবে না, এই 3 রাশির মধ্যে এই দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলকে খেয়াল করেন। এই দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলকে আমরা কি করব? এই প্রথম রাশি দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে? আমরা যেই ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে আমার চতুর্থ সমানুপাতি। বুঝলাম? যখন আমাদেরকে চতুর্থ সমানুপাতিক বের করতে বলবো, আমার কাজটা কি? আমার কাজটা হবে দ্বিতীয়, খেয়াল করুন তো ভাইয়া, এখানে দ্বিতীয় এবং তৃতীয় রাশি, কি বললাম? দ্বিতীয় এবং তৃতীয় রাশির এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলকে আমরা প্রথম রাশি দ্বারা ভাগ করলে আমরা যে ভাগফলটা পাবো এই ভাগফলটাকে বলা হবে চতুর্থ সমানুপাতিক বলা হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হবে কত? আমাদের অ্যান্সার হবে এখানে 12। বুঝলাম? বলুন তো স্যার 60টা ক্লাস নিয়েন প্লিজ। হ্যাঁ, আমি তো চাই ক্লাস নিতে, নাহলে কি এসে দেখেন আমি কিন্তু 6টা ক্লাস কিন্তু আমি একটা ক্লাসও মিস করি নাই। কিন্তু মানে আপনাদের উপস্থিতি আসলে অনেক মানে হতাশাজনক আর কি। আসলে এভাবে তো বলেন, আপনারা বলেন কি কন্টিনিউ করা সম্ভব এভাবে ক্লাস করলে? বলেন আপনারা। আমি জানি আমি কি এখানে থাকি, আমি কোথা থেকে আসি, আমি প্রায় 1 ঘন্টা জার্নি করে এখানে ক্লাস নিতে আসি। বিশ্বাস করবেন কি জানি না আমি, মানে আপনাদের এই ক্লাস নেওয়ার জন্য আমার 4টা ঘন্টা সময় যায়। বিশ্বাস করবেন? মানে আপনাদের এই ক্লাস নেওয়ার জন্য আমার 4টা ঘন্টা আমার সময় যায়। আমি 7টা বা 8টা থেকে বাসায়, মানে 7টা 8টা থেকে বাসা থেকে বের হয়। যদি ধর আমি 8টা থেকে বাসা থেকে বের হয়, তাহলে আমার বাসায় 12টা বাজে। তার মানে এর মধ্যে এমন কাজ আমি করতে পারি না। তার মানে 4টা ঘন্টা আমার সময় ওয়েস্ট হয়। তো আপনার যদি আসলে আমার
সময় মূল্য না দেন তাহলে কিন্তু আসলে খুবই দুঃখজনক বিষয়। ঠিক আছে, তো আপনারা আসলে দেখি আমরা যদি এসব এরকম থাকেন আমি আসলে ক্লাস অফ করে দিব, সত্যি কথা একবারে। বাট যদি আপনারা উপস্থিত ঠিকমতো থাকেন আমি ক্লাস নিব, আমি তাও বলছি যদি আপনারা ঠিকমতো ক্লাস করেন আমি ক্লাস নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। দেখেন বলছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, কি বলছে ভাইয়া, আয় এবং ব্যয়ের অনুপাত কত বলছে, 5:3। তার মানে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ব্যয়। বলছে তার মাসিক সঞ্চয় 1000 টাকা, তাহলে তিনি কত টাকা আয় করেন। এখন দেখুন তো ভাই এখানে এক্স্যাক্টলি কি বলুন তো, এখানে কি এক্স্যাক্টলি টাকার পরিমাণ দেওয়া আছে, মানে কত টাকা আয় করেন বা কত টাকা ব্যয় করেন দেওয়া আছে না, কিন্তু ওই টাকার একটা অ্যামাউন্টের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ তিনি 5 এবং এটা ইনকাম করেন আর কি। হ্যাঁ, তাহলে আমি সেই হিসেবে কি করবো, উভয়ের সাথে আমি কি করব, x গুণ করে টাকার পরিমাণ ধরে নেব। সেই হিসেবে আমরা বলতে পারি না বলুন তো ভাই সে আয় করে কত, আমরা সেই হিসেবে বলতে পারি সে আয় করে হচ্ছে 5x টাকা, তাই না। সেই হিসেবে বলতে পারি সে আয় করে কি, সে আয় করে হচ্ছে 5x টাকা। হ্যাঁ, সে আয় করে কি, সে আয় করে হচ্ছে 5x টাকা। সে আয় করে কি, সে আয় করে হচ্ছে 5x টাকা। এবং সে হচ্ছে যেহেতু এটা আয় এবং ব্যয়, তার মানে কি প্রথমটা আয়, মানে প্রথমটা আয়ের অনুপাত এবং এটা হচ্ছে ব্যয়ের অনুপাত। আমার কাজ হবে কি উভয়ের সাথে x গুণ করে সংখ্যায় বা টাকার পরিমাণ ধরে না। তো সে আয় করে 5x টাকা এবং সে ব্যয় করে কত, সে ব্যয় করে হচ্ছে আমার এখানে কত ভাইয়া বলুন তো, 3x টাকা সে ব্যয় করে। ওকে, দেখেন এখন বলছে তার মাসিক সঞ্চয়ের পরিমাণ এত টাকা। এখন বলুন তো ভাইয়া সে আয় করে 5x টাকা, ব্যয় করে 3x টাকা, তাও তার সেভিংস কত বা সঞ্চয় কত। তা আমার সেভিংস কিভাবে বের করবো বলুন তো ভাইয়া, আমরা সেভিংস বের করে হচ্ছে এখানে হচ্ছে আমার আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই, বলুন তো ভাইয়া আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে, আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাও হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার সেভিংস। তার মানে সে সেভিংসটা 2000, তার সঞ্চয় কত বা সেভিংস কত, 2x টাকা। এবং এই সেভিংস সমান দেওয়া আছে কত, প্রশ্নে 1000 টাকা দেওয়া আছে। সেই হিসেবে আমরা বলতে পারি তার সেভিংস সমান কত বলুন তো ভাইয়া, সেভিংস সমান হচ্ছে আমার 1000 না কত বলুন তো এখানে 10,000 টাকা, তাই না, কত 10,000 টাকা সেভিংস প্রশ্ন দেওয়া আছে। ওকে, এটা তার সেভিংস। ওকে, তাহলে সেখান থেকে আমরা এক্স মান কত পাবো, এক্স মান হচ্ছে আমার এখানে এই 1000 টাকা ডিভাইডেড কত, ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 5000 টাকা। তার কত, 5000 টাকা হচ্ছে তার এক্স এর পরিমাণ। ওকে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার এক্স এর মান পাইছি কত, এক্স এর মান হচ্ছে আমি 5000 টাকা পাইছি। ওকে, দেখেন এখন দেখেন তো আমরা কি এক্স এর মান পাইছি না। এখন আমাকে বলছে তাহলে তার সে কত টাকা আয় করেন, কি আমাকে আয়ের পরিমাণটা বের করতে বলছে। এখন আয় কত, আয় হচ্ছে 5x টাকা। আপনার কাজ হবে কি জাস্ট এখানে এক্স এর মানটা বসায় দাও, তাহলে 5 এর 5 আর এখানে 5000 বসায় দেন, তাহলে কত হবে এখানে 2500 টাকা আমার অ্যান্সার। 2500 তো না, 25,000 কি আমার অ্যান্সার। আচ্ছা, এখন যদি ওরা আপনাকে বলতো যে তাহলে বলুন তো তার ব্যয় কত, তার ব্যয় করতে পারতেন না, তো ব্যয় কত 3x, মানে 3 × 5000, অ্যান্সার হতো কত, তার ব্যয় হতো 3 × 5000 মানে কি 15,000 টাকা তার ব্যয় হইতো। ক্লিয়ার, বুঝতে পারলাম। ওকে, সেখান থেকে অনেকভাবে কোশ্চেন করতে পারে, যেভাবে কোশ্চেন করার সমস্যা নেই। আপনাকে আয় বের করতে বলতে পারে, আপনাকে ব্যয়ের পরিমাণ বের করতে বলতে পারে, হ্যাঁ, অথবা আপনাকে সঞ্চয়ের পরিমাণ আপনাদেরকে বের করতে বলতে পারে। এই তো হ্যাঁ, আপনারা যারা রেগুলার থাকেন তাদেরকে নিয়ে দরকার আমি ক্লাস নিব, কিন্তু আমি এভাবে আসলে মানে যদি আপনারা থাকেন, আমি বললাম তো যদি আসলে মানে 50 জন স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করেন, মানে এক্স্যাক্টলি সিরিয়াসলি থাকবেন, তারা দিন আমি ক্লাস নিব, সমস্যা নেই। কিন্তু আসলে এভাবে নেওয়া সম্ভব বলেন আপনি, বা দরকার আমি আজকে বা কালকের মধ্যে আমি একটা আলাদা একটা গ্রুপ করবো, যারা ক্লাস করবেন শুধুমাত্র তারাই ক্লাস করবেন, যারা ক্লাস রেগুলারলি করবেন তাদেরকে ক্লাস করাবো, তাদেরকে পিডিএফ দেবো, তাদের জন্য আমি ক্লাসটা অন করবো বা চালু করবো বা কন্টিনিউ করবো। কিন্তু আসলে এভাবে আসলে হয় না। ঠিক আছে, দেখুন তো এত কষ্ট ক্লাস নিই, বাট আপনি ক্লাস করেন না। যাই হোক, বড় বিষয় না। দেখি বলতো আমার অ্যান্সার হচ্ছে 25,000 টাকা। দেখেন সো এখানে কি বলছে, এটা খুবই সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক, এটা আমরা এমনিই পারবো। দেখেন কি বলছে এখানে, আমার দুটা সংখ্যার যোগফল দেওয়া আছে 8 এবং সংখ্যাগুলো হচ্ছে কি, একটা হচ্ছে 3, একটা মানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা 3 একটা 1 দেওয়া আছে। এখন বলছে অনুপাত থাকে তবে সংখ্যাগুলো গুণফল কত। তা আমার কাজ কি, আমার কাজ হচ্ছে মানে দুটো সংখ্যার যত অনুপাত দেওয়া আছে, আমার সংখ্যা ধরে না, একটা সংখ্যা কি, আমার একটা সংখ্যা 3x আর আমার একটা সংখ্যা x, অর্থাৎ 3 এর সাথে আমরা x গুণ করলে 3x হবে। একইভাবে যদি আমি x1 এর সাথে x গুণ করলে কি আমার x হবে। ওকে, তাহলে কি আমরা একটা সংখ্যা পাইলাম 3x, আমরা একটা সংখ্যা পাইলাম x। এখন বলছে এই দুটা সংখ্যার যোগফল 8 দেওয়া আছে, অর্থাৎ মানে এই দুটা সংখ্যার যোগফল সমান কি দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা x মান বের করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে 4x = 8, তাহলে x এর মান সমান হচ্ছে আমার কি 2। ওকে, আচ্ছা এখন তো আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখন বলছে ভাইয়া সংখ্যাগুলো গুণফল কত, মানে ওই দুটো সংখ্যার গুণফল আমাকে বের করতে বলছে। এখন আমার দুটো সংখ্যা কি কি ছিল, আমার একটা সংখ্যা ছিল 3x আর একটা সংখ্যা ছিল আমার x ছিল। তো 3x মানে কি 3 এর 3, x মান 2,
তাহলে কি আমার একটা সংখ্যা আমার পাইছি কত 6, আর এই এক্স এর মান তো আমি 2 পেয়ে গেলাম, তার মানে কি আমার একটা সংখ্যা 6 একটা সংখ্যা 2। ওকে, এখন বলছে আমাকে ভাইয়া তাহলে দুটো সংখ্যা গুণফল আমাকে বের করতে বলছে, অর্থাৎ দুটো সংখ্যা আমার গুণফল বের করতে বলছে, বের করে দেন। তাহলে 6 দুগুণ আমার 12, এটাই কি আমার অ্যান্সার? বুঝলাম, বলুন তো ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা? আমাকে সবাই বলতে হবে সবাই ক্লিয়ার কিনা। এই তো সোহেল রানা বলছে ভাইয়া 12, আর একবার বলেন ভাই 1000 নাকি এটা 10,000? হ্যাঁ 10,000, আমিও এটা এটা হচ্ছে 10,000, আমি হচ্ছে ভুলে বলছি আর কি। এটা কি বুঝেনি? এটা খুব সহজ অঙ্ক ছিল, না বুঝতে জানি না বুঝাই দিব না। এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বললেন তো আমাকে, বুঝছেন কিনা? না বুঝতে আমাকে জানেন, ঠিক আছে, জানেন আমাকে। ওকে, খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। আমি একটা কথা বলি, যারা আমার ক্লাস রেগুলারলি একদম মানে খুব সিরিয়াসলি করেন তাদের জন্য আমি একবার না, আমি দরকার হলে আমি 10 বার বোঝাবো, সমস্যা নেই। বা যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য কোনো সমস্যা নেই। তো কোনো অঙ্কের প্রবলেম থাকে জানাবেন, হ্যাঁ জানাবেন। দেখেন কি বলছে এখানে, খেয়াল করুন তো ভাইয়া। এখানে বলছে আমার, খেয়াল করুন তো, এখানে আমার একটা বিষয় বলছে, সেটা কি বলছে? একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত দেওয়া আছে 5:2 দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা পাত্রে দুধ এবং পানি আছে, এবং দুধের পরিমাণ দেওয়া আছে, মানে দুধের অনুপাত দেওয়া আছে আমার 5 এবং পানির অনুপাত দেওয়া আছে আমার 2। ওকে, এখন বলছে ভাইয়া যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ কত হয়? 6 লিটার বেশি হয়, তাহলে আমাকে পানির পরিমাণটা বের করতে বলছে। বের করি আমরা, বের করি আমরা। আচ্ছা একটা বিষয় বলেন তো, এখানে কি কিভাবে দেওয়া আছে বলুন তো? এখানে কি তারা, বলুন তো আমাকে, এখানে কি তারা কিভাবে দেওয়া আছে? তারা কি অনুপাত আকার দেওয়া আছে না? আমি কি বলছিলাম, যদি অনুপাত আকার দেওয়া থাকে আমার কাজ হবে কি, অনুপাত দ্বয়ের সাথে এক্স গুণ করে মানে পরিমাণে ধরে নেওয়া। এখন আমি কি করতে পারি বলুন তো ভাইয়া? যেহেতু এখানে পরিমাণে দেওয়া আছে, আমার কাজ হবে কি উভয়ের সাথে এক্স গুণ করে। তাহলে 5 এর সাথে এক্স গুণ করলে কি হবে? 5x। তো যেহেতু আমার প্রথমটা কি, প্রথম আমার দুধের পরিমাণ, সেই হিসাবে আমরা বলতে পারি কি বলুন তো ভাইয়া? সেই হিসাবে আমরা বলতে পারি দুধের পরিমাণ হচ্ছে কত? হচ্ছে 5x লিটার। মানে আমি উভয়ের সাথে এক্স গুণ করে এক্স্যাক্টলি দুধের পরিমাণটা ধরে নিচ্ছি। আর দ্বিতীয়টা কি, আমার দ্বিতীয়টা হচ্ছে আমার পানির পরিমাণ। তাহলে পানির পরিমাণ কত বলুন তো ভাইয়া? পানির পরিমাণ হচ্ছে আমার এখানে কত? আমার হচ্ছে 2x লিটার। ওকে, মানে কি এটা হচ্ছে আমার এতটুকু আমার দুধে, মানে ওই পাত্রের মধ্যে আমার দুধ আছে 5x লিটার এবং আমার পানি আছে আমার 2x লিটার। এখন আমাকে বলছে ভাইয়া প্রশ্নে যে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ, অর্থাৎ দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা কত বেশি হয়? 6 লিটার বেশি হয়, মানে তাদের মধ্যে পার্থক্য 6। বলতে পারি না, বলুন তো ভাই এখানে কি বলছে? এই দুধের পরিমাণটা পানির পরিমাণ অপেক্ষা কত বেশি? 6 লিটারের বেশি, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য 6। দুধ পানি অপেক্ষা 6 লিটার বেশি। ওকে, আর এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করেন। 3x, এখানে কি হবে? 6, তাহলে আমার এক্স এর মান কত হবে? এক্স এর মান 2। ওকে, এখন আমাকে কি বলছে ভাইয়া তাহলে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? 2x না? জাস্ট মান বসায় দেন। এখানে হচ্ছে আমার 2 এর 2, এক্স এর মান হচ্ছে আমার 2, তাহলে কত হবে অ্যানসার? অ্যানসার আমার 4। তার মানে হবে বলতে পারি আমরা এখানে আমার পানির পরিমাণ হচ্ছে পাত্রের মধ্যে 4 লিটার। আচ্ছা যদি আপনাকে কোশ্চেন করতো যে ভাই বলেন তো তাহলে এই পাত্রে দুধের পরিমাণ কত, আমাকে সব অ্যানসার দিবেন। যদি আপনাকে কোশ্চেন করতো যে ভাই বলুন তো এ পাত্রে দুধের পরিমাণ কত, তাহলে কি হতো? এখানে এ 5 এর 5 আর এখানে 2 এর 2, তাহলে কি হতো? আমার অ্যান্সার হতো 10 লিটার। আচ্ছা আপনাকে যদি অন্যভাবে কোশ্চেন করতো যে ভাইয়া বলেন তো এই পাত্রের মধ্যে পানি এবং দুধের মোট যোগফল কত, তারা মানে পানি এবং দুধের মোট সমষ্টি কত, তারা কত লিটার আছে মোট, মানে মিশ্রণ কত, তাহলে কি হতো? দুধ হচ্ছে আমার 10 লিটার, পানি হচ্ছে আমার 4 লিটার, টোটাল এই পাত্রের মধ্যে দুধ এবং পানি আছে আমার 14 লিটার। আমরা বুঝলাম, অর্থাৎ কত অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারে আমি কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল বলে দিচ্ছি। আমি বারবার একটা কথা বলি, আমি কিন্তু শুধু প্রশ্ন সমাধান করাই না, আমি আপনাদের বলে দিই আসলে কত অ্যাঙ্গেলে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 4 নম্বরটা না, এখানে 4 নম্বরটা কি বলছে দেখেন, দেখি তো একটু আমি। আচ্ছা খেয়াল করি, খুবই সহজ অঙ্ক তো, একটু আবার খেয়াল করবো। আমি জাস্ট 10-30 সেকেন্ড সময় নিয়ে, বেশি না। এখানে এক ব্যক্তির মাসিক, আমি করবো না, বুঝে দিচ্ছি, সব লেখা আছে। মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:3। আচ্ছা এটা কি হচ্ছে? আমার আয়ের অনুপাত, যেহেতু আয় এবং ব্যয়, প্রথম আয় পরেরটা ব্যয়, তার মানে কি এটা হচ্ছে আমার আয়ের অনুপাত এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ব্যয়ের অনুপাত। ওকে, তার মানে কি আয়ের এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে না? আমি বলছিলাম কি, যখন অনুপাত আকারে দেওয়া থাকবে আমার কাজ হবে কি, প্রত্যেকটা অনুপাতের সাথে এক্স গুণ করে সংখ্যায় ধরে নেওয়া বা টাকার পরিমাণ ধরে নেওয়া। এখন দেখেন যদি এখানে আয়ের অনুপাত দেওয়া, আমার কাজ হচ্ছে কি 5 এর সাথে এক্স গুণ করে কি করছে আমি 5x। এখন তার আয় কত? তার এক্স্যাক্টলি আয় হচ্ছে 5x টাকা। এটা কিন্তু অনুপাত, বা যখন আমি এক্স গুণ করছি আমার কি হয়ে গেছে? তার এক্স্যাক্টলি টাকার পরিমাণ হয়ে গেছে, মানে আয়ের পরিমাণ হয়ে গেছে। একইভাবে এটা হচ্ছে তার কি বলুন তো, এটা হচ্ছে তার ব্যয়ের অনুপাত। মানে আমি কি করছি, এই ব্যয়ের সাথে এক্স গুণ করে কি করছি আমি তার ব্যয়ের পরিমাণটা আমি ধরে নিছি।
তাহলে তাই কি বুঝতে পারলাম আমরা এখান থেকে, তার আয় হচ্ছে 5x এবং তার ব্যয় হচ্ছে 3x। ওকে, এখন এখান থেকে স্যার আমরা সেভিংস বের করতে পারি না? সেভিংস মানে সঞ্চয়। সঞ্চয় কিভাবে বের করতে হয়? অর্থাৎ যদি আমরা আয় থেকে আমরা ব্যয় বাদ দিই তাহলে কি, আপনি যে টাকা আয় করেন আয় থেকে যদি আপনি ব্যয় বাদ দেন, তো বাকি যেই টাকা থাকে সেটাকে আমার সেভিংস। অর্থাৎ এই 5x থেকে 3x বাদ দিলে কি থাকে, আমার যে টাকা থাকে সেটা আমার সেভিংস, মানে 2x সেভিংস। ওকে, তাহলে এটা সেভিংস, এটা সঞ্চয়। এই সঞ্চয়ের পরিমাণ প্রশ্নে সমান দেওয়া আছে ভাই, 1000 টাকা প্রশ্ন দেওয়া আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি না ভাইয়া এই 2x সমান কি 1000, তো না, এখানে কি বলুন তো, এখানে হচ্ছে আমার 1 2 3 4, হ্যাঁ মোট এখানে 10,000 টাকা দেওয়া আছে প্রশ্ন, তাই না? কি বলুন তো, এখানে আমার মোট 10,000 টাকা প্রশ্ন দেওয়া আছে, বুঝলাম? ওকে, সেখান থেকে আমি x এর মান বের করছি, তাহলে কি 10 কে আমার 10,000 কে আমার 2 দ্বারা ভাগ করলে কি হবে, 1000 টাকা হয়। এখানে তো আমি x এর মানটা পেয়ে গেছি, আমাকে বলছে ভাই তাহলে টাকার আয়ের পরিমাণ কত, তাহলে আয় কত, আয় হচ্ছে তার 5x, তো 5 এর 5 আর x এর মান কত 5000, তাহলে 5 5 25, মানে 25,000 টাকা তার ইনকাম, বুঝলাম? দেখেন আমি আসলে এখন আপনার ক্লিয়ার। ওকে, দেখেন এই তো প্রত্যেকটা অনুপাতের অঙ্ক, তো এগুলো খুব সহজ অঙ্ক, দেখেন খুবই সহজ অঙ্ক, খেয়াল করুন তো। বলছে এখানে যদি সেল ফোনের পূর্বের কল রেট, একটু মনোযোগ দিবেন, না কি বলছে, সেল ফোনের পূর্বের কল রেট এবং বর্তমান কল রেটের অনুপাত দেওয়া আছে কত, আমার 5:3। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পূর্বের কল রেটের পরিমাণ অনুপাত, এটা হচ্ছে আমার বর্তমান কল রেটের অনুপাত দেওয়া আছে, এটা বুঝলাম? আচ্ছা বলেন তো ভাইয়া আমি কি বলছিলাম, যখন অনুপাত আকার দেওয়া থাকবে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে মানে তাদের সাথে x গুণ করে মানে মোট পরিমাণটা ধরে নাও। আচ্ছা এখান থেকে বলতে পারি না, বলুন তো ভাইয়া, আমরা এখান থেকে বলতে পারি না যে তার পূর্বে কলের ছিল কি, বলুন তো, কলের ছিল 5x টাকা, বলতে পারি তাই না? কারণ কি, এটা হচ্ছে পূর্বের কল রেটের অনুপাত দেওয়া আছে, জাস্ট আমরা কি করছি, অনুপাতের সাথে আমরা x গুণ করে কি করছি, আমরা পূর্বের কল রেটের পরিমাণটা ধরে নিচ্ছি, টাকার পরিমাণটা। ওকে, এটা হচ্ছে কি আমার পূর্বের কল রেটের পরিমাণ, হ্যাঁ পূর্বের কল রেটের পরিমাণ, এটা হচ্ছে পূর্বের কল রেটের পরিমাণ। আর বর্তমান কি বলুন তো ভাইয়া, বর্তমান হচ্ছে কি আমার 3x, তাহলে কি হবে 3x হবে। ওকে, 3x হবে। এখন বলেন তো, বলছো ভাইয়া তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পাইছে। ওকে, এখন বলুন তো, আগে ছিল 5x এখন 3x হয়েছে না, তার মানে কি অবশ্যই হ্রাস পাইছে না? মানে আগে আপনার যে টাকা খরচ হইতো কথা বলতে গিয়ে, আগে হইতো কি 5x টাকা, বাট বর্তমান খরচ হয় 3x টাকা, তার মানে কি কল রেট কমছে। কত কমছে বলুন তো ভাই, আমার কল রেট কমছে, আগে ছিল 5x এখন হচ্ছে কি আমার 3x, তার মানে কি অবশ্যই আমার কমছে 2x টাকা, তাই না? কল রেট কি আমার 2x টাকা কমছে। তো এটা কি হিসেবে বেস করে কমছে, এটা হচ্ছে বলুন তো ভাইয়া, আগে ছিল 5x টাকা, মানে 5x থেকে আমার হ্রাস পেয়েছে 2x টাকা হ্রাস পেয়েছে, বুঝলেন না? অর্থাৎ আগে ছিল 5 টাকা 3 টাকা হয়েছে, তার মানে কি 5 টাকা হ্রাস পেয়েছে আমার 2 টাকা। এখন আমাকে বলছে ভাইয়া তাহলে বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পাইছে, মানে আমাকে প্রশ্ন জানতেছে যে ভাইয়া যদি 5 টাকা যদি আমার 2 টাকা হ্রাস পাই, সহজ কথা মানে 5x টাকা যদি আমার 2 টাকা হ্রাস পাই, তাহলে আমাকে বের করতে বলছে যে ভাইয়া তাহলে এখানে এই 100 টাকা কত হ্রাস পাইছে এটা আমার বের করতে বলছে। শতকরা মানে কি 100 টাকা আমাকে বের করতে বলা। এখানে কি 100 কাটা যাবে, এখানে কি হবে 5 20 100, তাহলে 20 × 40, তার অর্থ আমাকে বুঝতে হবে যে এখানে মোট শতকরা 40% এখানে কি হ্রাস পাইছে। 5x টাকা যদি আমার 2x টাকা হ্রাস পাই, তাহলে হ্যাঁ 5x টাকায় যদি আমার 2x টাকা হ্রাস পাই, তাহলে 100 টাকায় আমার কি বলুন তো ভাই, 100 টাকায় আমার 40% হ্রাস পাবে। একজন বলছে স্যার সমাজ সেবা অধিদপ্তর পরীক্ষায় কি এ কোর্স থেকে আসবে? আমি তো বললাম এ কোর্স সব পরীক্ষার জন্য। সমাজ সেবা নিয়ে আপনাদের প্যারা নেন কেন, খুব সহজ প্রশ্ন আসবে। হ্যাঁ আমি এটা ভুল রাখলাম, সমাজ সেবা পরীক্ষায় যারা আপনারা সমাজ সেবা পরীক্ষা দিবেন, আমি এটা আবার বলি, হ্যাঁ যেহেতু মাঝে মধ্যে একটু কথা বলতে হয়, যারা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর পরীক্ষা দিবেন কোনো প্যারা নিবেন না। আমি আবার বলি প্রশ্ন খুব সহজ আসবে, খুব সহজ প্রশ্ন আসবে, বাট যদি আপনারা ভুল না করেন। আমি যদি গণিত পড়াই তাও বলি গণিত প্রশ্ন খুব সহজ আসবে, জাস্ট আমার এই ক্লাসগুলো আপনি করে যান না ভাই, শেষ করে যান, তখন দেখেন কমেন্ট পড়ে কিনা। বললাম তো, মানে জাস্ট আমার এই কোর্সটা করে যান, তখন দেখবেন কমেন্ট পড়ে কিনা, ঠিক আছে? তখন দেখবেন, বলবেন খুব সহজ প্রশ্ন আসবে, আর এখান থেকে কমেন্ট পড়বে, যা পড়ে এখান থেকে কমেন্ট পড়বে। হুবহু যদি কমেন্ট পড়বে না বলে কি আমি যা করে এখান থেকে আসবে, বললাম তো আমি, দেখেন আপনি। হ্যাঁ ওকে, খেয়াল করুন দেখেন কি বলছে আমার পরবর্তী প্রশ্নে। বলছে মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15, তাহলে তার মাসিক সঞ্চয়ের আয় শতকরা কত ভাগ? কি বলছে, মাসিক সঞ্চয়ের আয় শতকরা কত ভাগ আমাকে বের করতে বলছে। হ্যাঁ খেয়াল করেন, একটু সহজ প্রশ্ন, মানে একটু বুঝতে কঠিন লাগবে আর কি। মাসিক সঞ্চয়টা কি বলছে আমাকে, এখানে বলছে মাসিক সঞ্চয়টা
আয়ের শতকরা কত ভাগ, একটু করি একটু আমরা, হ্যাঁ আগে আপনার করি দেখেন। খেয়াল করুন তো ভাই, এখানে খেয়াল করুন তো, এখানে বলছে কি মাসুদের আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে কি 20:15, অর্থাৎ এটা হচ্ছে আমার ব্যয়, আয়ের অনুপাত, এটা হচ্ছে কি আমার ব্যয়ের অনুপাত দেওয়া আছে, এটা কি আমার ব্যয়ের অনুপাত দেওয়া আছে। আমি কি বলছিলাম, যখন অনুপাত আকারে দেওয়া থাকবে আমার কাজ হবে কি প্রত্যেকটার সাথে আমার এক্স গুণ করে সংখ্যায় বা টাকার পরিমাণ ধরে নেওয়া। সেই হিসাবে আমরা বলতে পারি না, বলতে পারি আমরা বলতে পারি না এখান থেকে যে তার আয় হচ্ছে কত, তার আয় হচ্ছে কত বলুন তো, তার আয় হচ্ছে কত বলেন তো ভাইয়া, তার আয় হচ্ছে এখানে, তার আয় কত বলুন তো ভাইয়া, তার আয় হচ্ছে এখানে কত 5x টাকা, না তো 5x না তো 20x টাকা, তাই না? অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আমার আয়ের অনুপাত দেওয়া ছিল, আমার কাজ আমি কি করছি, জাস্ট এই 20-এর সাথে আমি এক্স গুণ করে তার আমি আয়ের পরিমাণটা ধরে নিছি 20x। তাহলে তার ব্যয় কত বলুন তো ভাইয়া, তার তার ব্যয় হচ্ছে কত, ব্যয় হচ্ছে আমার এখানে কত, ব্যয় হচ্ছে আমার এখানে 15x টাকা, কিন্তু বলাই আছে তার ব্যয় হচ্ছে 15, অর্থাৎ অনুপাত 15, আর আমি যখন পরিমাণ ধরলাম তখন 15x টাকা তার ব্যয়। বলেন তো ভাই, সে আয় করে মানে 20x টাকা এবং সে ব্যয় করে 15x টাকা, তাহলে তার সঞ্চয় কত বা সেভিংস কত? আমরা সেভিংস কিভাবে বের করব বলুন তো ভাইয়া, সঞ্চয় বা সেভিংস বের করতে কিভাবে বলুন তো ভাইয়া, বের করতে হচ্ছে আমার যে টাকা আয় হবে, আয় থেকে আমরা যখন আমরা ব্যয়টা মাইনাস করবে, আমরা কি পেয়ে যাব, যে টাকাটা থাকবে সেটা কি আমার সেভিংস, তাই না? আমি যে টাকা আয় করি এবং আয় থেকে ব্যয়টা বাদ দিলে বাকি যে টাকাটা থাকবে সেটা আমার সেভিংস। ওকে, তাহলে আমরা কি পেলাম বলতো, আমরা সঞ্চয় পাইলাম আমরা 5x, আয় পাইলাম 20x এবং ব্যয় পেলাম আমরা 15x। এখন ওরা প্রশ্নে করছে কি, খেয়াল করুন, এখানে বেশি মূল বিষয় বোঝান, হ্যাঁ বলছে এখানে যে ভাইয়া তাহলে মাসিক সঞ্চয়টা আয়ের শতকরা কত ভাগ, একটা বিষয় মাথায় রাখবেন, যার সাপেক্ষে বলবে, বলছি কি মাসিক সঞ্চয়টা আয়ের শতকরা কত ভাগ, যার সাথে এর থাকবে সেটা সবসময় কি হয় বলুন তো ভাই, সেটা সবসময় আমার নিচে হয়। তাহলে বলছি কি আয়ের, তার মানে কি আয়টা হবে আমার নিচে, কাকে বলছে, আয়ের সাপেক্ষে সঞ্চয়টা শতকরা কত, তো সঞ্চয় উপরে যাবে আমার, তো 20x সঞ্চয় কত, সঞ্চয় আমার 5x। ওকে, তাহলে এখানে কি হবে, আমরা বলছি তাহলে ভাই 100 কত, অর্থাৎ এখানে আমার মূল প্রশ্নটা কি বলছে যে ভাই তাহলে যদি এখানে 20x টাকায় যদি তার 5x টাকা তার সঞ্চয় হয়, তাহলে তার 100 টাকা সঞ্চয় কত হবে, বুঝতে পারছেন? এটাই জাস্ট মেন বিষয় আর কি। ওকে, তাহলে কি হবে, এখানে এটা কাটলাম 5-20 100, 4-5 20, 4-25 কি আমার 100 হবে, তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার 25%। অর্থাৎ সে যদি আমার 20x টাকায়, অর্থাৎ এই টাকায় যদি তার সেভিংস 5x টাকা হয়, তাহলে তার 100 টাকায় সেভিংস বা সঞ্চয় হবে 25%। আমরা সবাই ক্লিয়ার? বলেন তো ভাইয়া, বলেন তো ভাইয়া, বলেন তো ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা? এখন আমরা মোটামুটি 8টা অঙ্ক শেষ করলাম, আমাদের আর কি আছে বলতে ভাইয়া, আমাদের আর সর্বোচ্চ আমাদের 2টা অঙ্ক বাকি আছে। আমাকে একটু জানাইতে হবে যে আমরা যারা ক্লাস করতেছি, হ্যাঁ এখান থেকে আমরা এই 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কি আমরা 100% ক্লিয়ার? আমাকে সবাই জানান তো ভাই, আমাকে জানান তো ভাই সবাই কি 100% ক্লিয়ার কিনা? আমাকে সবাই একটু ভালো করে জানান, যে সবাই বলবেন যে ভাই 100% ক্লিয়ার। একটা অঙ্কে কি কোনো প্রবলেম আছে বলুন তো আমাকে, জানান তো ভাইয়া কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলেন, যদি প্রবলেম থাকে আমি আবার বলি, আর যদি প্রবলেম থাকে আমি সবসময় ক্লাসে চেষ্টা করি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেওয়ার, ঠিক আছে? এটা আপনারা যারা আমার ক্লাস করেন তারা সবাই জানে। আজকে ক্লাস শেয়ার এত কম হয়েছে, যেটা আসলে খুবই একটা হতাশাজনক, মাত্র 8টা শেয়ার, যেটা আসলে অনেক নিজেদের জন্য হতাশাজনক আর কি। তো আপনারা আসলে একটু লেগে থাকেন, যদি লেগে থাকেন মানে আপনারা আসলে অ্যাক্টিভ থাকলে আমি ক্লাস নিব, বুঝছেন? এটা মেন কথা আর কি, কথা বুঝলেন আপনারা? যদি আপনারা অ্যাক্টিভ থাকেন আমি অবশ্যই ক্লাস নিব, এই মেন কথা আর কি। বাট আপনাদের উপস্থিতি খুব হতাশাজনক আর কি, এভাবে আসলে ক্লাস নেওয়া যায় না। 4 ঘন্টা সময় দিয়ে যদি আমি এইভাবে ক্লাস নিই, বলেন আপনারা? আমি বলছি আমি 4টা ঘন্টা আমার সময় যায় আপনাদের এই জাস্ট একটা ক্লাস নেওয়ার জন্য, যদি বলেন কেমনে ভাই, না আমি তো এখানে থাকি না, আমার বাসা থেকে আসতে হয়, ক্লাস নিতে হয়, যাইতে হয়, আমার মানে এক্সাক্ট আমার 4টা ঘন্টা সময় যায়, মানে এখান থেকে তারপর আমার কোনো কাজ করা সম্ভব না, তার মানে ঘুমিয়ে পড়তে হয় আমার। এটার জন্য আমার আসলে অনেক সময় আমার টাইম ওয়েস্ট। তো আসলে টাইম ওয়েস্ট করতে গিয়ে যদি আসলে তাও যদি আমার আপনাদেরকে দিতে গিয়ে যদি আসলে কোনো বেনিফিট না হয়, খুবই একটা নিজের জন্য একটা হতাশাজনক, ঠিক আছে? 1-2 দেখতে পাইনি নাজিপা খানম, হ্যাঁ একটু দেখে নিন, হ্যাঁ যেহেতু আমাদের রেকর্ডের ক্লাস দেওয়া হয়, ওটা দেখে নেবেন। 100% ক্লিয়ার, পানির মধ্যে ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, দেখেন আচ্ছা আমি এই একটা ইয়ে দিয়ে যায়, হ্যাঁ
আমি হচ্ছে একটা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, দুটো অঙ্ক বাকি আছে তো 5 মিনিট লাগবে, সময় লাগবে না সময় শেষ করতে, এগুলো সর্বোচ্চ 2-3 মিনিট শেষ করতে। দেখেন আমি হচ্ছে বেশি না, হ্যাঁ আমি হচ্ছে আপনাদের 100 স্টুডেন্ট নিব, ঠিক আছে 100 স্টুডেন্ট নিব, যারা একদম মানে 100 স্টুডেন্ট নিব, ঠিক আছে। এখানে অনেকজন খুব শিক্ষার্থী আছে যারা খুবই অনেক অ্যাক্টিভ থাকে, মানে কোন 100 জন নিব যারা একদম কোনো ওজোর দিবে না, কোনো ওজোর দিবে না এক কথায়। যদি আমার আগামী কালকে ক্লাস অফ করে দিত আমি ক্লাস অফ করে দিব, সমস্যা নাই। কারণ আমাদের ক্লাস কবে থেকে, আগামী শনিবার। যদি ক্লাস অফ করতে হয়, এসব 100 জন শিক্ষার্থী বাছাই করতে যদি আমার ক্লাস অফ করতে হয়, তাহলে আমি কয়েকদিন ক্লাস অফ করব। বাট আমি 100 জন শিক্ষার্থী নিব তাদের যারা একদম অ্যাক্টিভ, হ্যাঁ যারা একদম অ্যাক্টিভ। আমি একটা মানে কষ্টের কথা না কথা বলি, সেটা কিরকম সত্যি কথা বলতে কি, আমি আপনারা জানেন আমি কোনো এখান থেকে ইনকাম করি না। কখন দেখছেন আমি এখানে পেড বস লঞ্চ করতে দেখছেন? কিছু বলেন ভাই কেন করি, আমি সাথে করতে পারি, কেন করি না, কারণ আসলে সত্যি কথা আমরা এক্স্যাক্টলি টাইমটা আমার হয় না। কারণ একটা পেড ব্যাচ মানে লঞ্চ করতে গেলে আমার এখানে 4 থেকে 5 থেকে আমার 6 মাস টাইম দেওয়া লাগবে। অনেক শিক্ষার্থী আমাকে পেড ব্যাচ, যারা আপনারা জানাকে যাই না আমি, মানে অনেক শিক্ষার্থী আমাকে এই পেড ব্যাচ করার জন্য কি প্রয়োজন আমার নক করে আমি বিশ্বাস করে যাই না। আমি জাস্ট তাদেরকে বলি যে আসলে আমার বর্তমানে কোনো পেড ব্যাচ আমার চালু নাই। কারণ কি, কারণ আমার এই 5 থেকে 6 মাস আমাকে সময় দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমি এই 5 থেকে 6 মাস আমি এখন সময় দিতে পারবো না, আমি পেড ব্যাচ লঞ্চ করি না। কিন্তু আপনাদের ফ্রি ক্লাস আমি অবশ্যই দেই। তো এই আপনাদেরকে আমি এই ফ্রিতে এত সুন্দর আয়োজন করতেছি, তাহলে যদি আপনারা আসলে মূল্যায়ন না করেন ভাই, আসলে খুবই দুঃখজনক বিষয়টা, খুবই দুঃখজনক বিষয়, ঠিক আছে। তো আমি কি করবো অন্ত ভাইয়া, আজকে হচ্ছে আমি কি করব, জাস্ট 100 জন শিক্ষার্থী আমি অ্যাক্টিভ শিক্ষার্থী নিব। যদি আমার 10 দিন সময় লাগে 100 জন শিক্ষার্থী বাছাই করতে, আমি 10 দিন সময় নিব। দেখলাম আমি আগামী 10 দিন আমি ক্লাস অফ করে দিব, ঠিক আছে। বাট আমি 100 শিক্ষার্থী নিব, কারা কারা থাকবেন জানাবেন আমাকে, আমি আজকে বা কালকের মধ্যে আমি গ্রুপ করব। হ্যাঁ আজকের মধ্যে আমি এই 100 শিক্ষার্থী আমি একটা গ্রুপ করব। দেখুন আমি পিডিএফ তো আমি এই যে দেখেন অনেক সময় পিডিএফ দিন, আমি কেন পিডিএফ দিই না বলুন তো আমাকে? পিডিএফ না দেওয়ার কারণ একটাই মাঝে মধ্যে, কারণ আসলে আপনাদের মধ্যে এতটাই মানে লেজি কাজ করে আপনাদের মধ্যে আপনার, হ্যাঁ কারণ এই মানে এখন আর ক্লাস নেওয়ার পরে আসলে আপনাদের মতো জিনিসটা মোটিভেশন থাকে না ভিতর, কারণ দেখলাম যে আসলে আপনার মধ্যেও সিরিয়াস বিষয়টা নাই, ঠিক আছে। তো আমি ওই 100 শিক্ষার্থী নিব যারা আসলে খুব রেগুলারলি ক্লাস করবেন। আর যদি 100 জন শিক্ষার্থী এরকম না থাকে তাহলে ক্লাসে নিব না, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা আর কি। কারণ আমার তো ভাই সময় একটা মূল্য আছে, আপনারা বোঝেন। আপনার শিক্ষার্থী, আমি তো শিক্ষার্থী না, আমি শিক্ষার্থী না, আমার পড়াশোনা নাই, আমিও শিক্ষার্থী। হয়তো আমি ম্যাথ খুব ভালো পারি, আমি ম্যাথ আমি করাই, কারণ ম্যাথ আমার প্রিয় সাবজেক্ট। আমি ম্যাথ করাতে আমার এখন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, আমি ম্যাথ আলহামদুলিল্লাহ ভালো পারি, আমি জানি, বিশেষ করে আপনাদেরকে শিখাইতে পারবো, আমি ম্যাথ করাই। তো আমারও তো পড়াশোনা আছে, আমার অন্য কাজ আছে না। আমি যদি আপনাদেরকে সময় নিয়ে পড়াই, বাট আপনি না করলে ভাই জিনিসটা তো ঠিক না, তাই না? তো আপনাদের আসলে লেগে থাকেন আমি ক্লাস নিব। আমি 10 জন 100 শিক্ষার্থী মেম্বার রাখলাম আজকে থেকে, যারা ক্লাস করবেন রেডি থাকবেন। হ্যাঁ 100 শিক্ষার্থী আমি করাবো। দেখেন বলছি কি, এখানে ধানে চাল ও তুষের অনুপাত 7 এবং 3 দেওয়া আছে। কি বলছে এখানে? এটা হচ্ছে চালের অনুপাত দেওয়া আছে। দেখেন তো প্রত্যেকটা অঙ্ক কি আমার অনুপাত আকার দেওয়া আছে না? আমরা এগুলো কিন্তু অনুপাত এবং সমানুপাতের অঙ্ক। ওকে দেখেন এটা হচ্ছে আমার চালের অনুপাত, এটা হচ্ছে আমার তুষের অনুপাত দেওয়া আছে। ওকে এখন বলছে ভাই শতকরা কি পরিমাণ চাল আছে। এখন বলুন তো, এখানে যেহেতু এগুলো কয়েকটা অ্যাঙ্গেলে করানো যায়, হ্যাঁ আমি কয়েকটা অ্যাঙ্গেল দেখালে কি হবে, আপনার মাথা আলো হয়ে যাবে। আমি একটা অ্যাঙ্গেল দেখাই। বলুন তো ভাই এখানে কি আমার কি এটা চালের পরিমাণ না? বলুন তো ভাই এটা কি আমার চালের পরিমাণ না? এখন চালের অনুপাত দেওয়া আছে না, তো চাল কত বলুন তো ভাই? তো চাল হচ্ছে কি, চাল হচ্ছে আমার 7x, চাল 7x। আর তুষ কত বলুন তো ভাই? আমার তুষ হচ্ছে কত? তুষ হচ্ছে আমার এখানে 3x। বুঝলাম? আমি মানে এখানে এটা হচ্ছে কি আমার চালের অনুপাত দেওয়া আছে, এটা আমার তুষ অনুপাত দেওয়া আছে। আমি সেখানে ধরলাম কি চাল আছে আমার 7x, হ্যাঁ মোট কি 7x, কিন্তু কোনো কেজি মেজি দিছে? কেজি টেজি দেওয়া নাই। ধরেন এখানে চালের পরিমাণ কি আমার 7x, আর এখানে আমার তুষের পরিমাণ 3x। তাহলে ভাইয়া মোট কত বলুন তো ভাই? এখানে চাল আর তুষ মোট মিলে কত হয়? এখানে হচ্ছে আমার 7x প্লাস কি আমার 3x, মোট হয় আমার কি বলুন তো ভাই? আমার 10x, তাই না? অর্থাৎ আমার এখানে ধানের মধ্যে, অর্থাৎ ধানে কি আছে? ধানে হচ্ছে আমার এই মোট কি আছে? 10 ভাগ কি আছে আমার চাল এবং তুষ আছে। এই 10 এর মধ্যে আমার চালও আছে, তুষও আছে। ওকে আমি বলছি ভাইয়া তাহলে এই শতকরা কি পরিমাণ চাল আছে, আমার শতকরা বের করতে বলছে। এখন এই মোট কত বলুন তো ভাইয়া? আমার মোট হচ্ছে আমার 10 না, মোট 10x এই মোটের মধ্যে আমার এখানে কি আছে, কি পরিমাণ চাল আছে বলুন তো ভাইয়া? এটার মধ্যে মোটে 10 ভাগের মধ্যে আমার 10x চাল আছে কত? 7x, তাই না? আমার 10x চাল আছে 7x। তাহলে বলছে আমাকে ভাইয়া তাহলে এই 100তে কত, এ বের করতে বলছে আমাকে। কারণ এখন তাহলে এটা হবে 7.70
7×10 70, তাহলে কি আমার 70%, অর্থাৎ আমার এটার মধ্যে, অর্থাৎ এই মানে মোট চাল এবং তুষের মধ্যে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে সেটা 70% হয়। এখন আপনি চাইলে এগুলো এরকম অনুপাত আকারে এরকম মানে x যোগ করে গুণ করে না করে করতে পারবে। সেটা কিরকম, ধরেন এখানে কি আছে, মোট ধান না, এটা কি ধান, এই ধানের মধ্যে আমার চালও আছে তুষও আছে, তো মোট কত বলুন তো ভাই, 7 আর 10 না, কি বলুন তো ভাই, আমার মোট আছে আমার কি 7 আর 10 আছে। ওকে, এখন এই 10-এ মোট এটা এই 10-এর মধ্যে কি আছে, আমার চালও আছে তুষও আছে, এটা কিন্তু ধানের পরিমাণ, ধানের পরিমাণ মানে এই ধানের মধ্যে আমার চাল আছে তুষও আছে, মানে এই ধানের মধ্যে আমার কি আছে বলুন তো ভাই, চাল আছে আমার কি 7 ভাগ, তাহলে আমার বলতে হবে 100 কত হবে, জাস্ট এর বিরুদ্ধে বলছি, যদি 10-এ যদি 7 তাহলে 100 কত, তাহলে কি হবে এখানে 10×10 100, 7×10 70, এটা আমার অ্যান্সার। আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করতে ভাইয়া বলুন তাহলে এখানে এই তুষের পরিমাণ কত, তাহলে কি হতো, তুষের পরিমাণ হতো আমরা কি 10-এর 3, তাহলে 100 কত, কি হতো বলুন তো ভাইয়া, আমার 10-এ 3 তাহলে 100 কত, কি হতো, এই 10-এ যদি আমার 3 হয় তাহলে আমার 100 কত হবে, 100 হচ্ছে আমার 30 হবে, 10×10 100, 3×10 30, তাহলে 30%। ওকে, বুঝতে পারলাম, 70% আর 30%। হ্যাঁ হ্যাঁ বললাম তো আপনাদের মধ্যে একদম যারা একদম সিরিয়াস, ঠিক আছে একদম সিরিয়াস, যদি 100 জন না হয় 50 জনও হয়, সিরিয়াস থাকেন একবার সিরিয়াস, তাও ক্লাস নিব, সমস্যা নেই, মানে একদম কোনো অজুহাত ছাড়া ক্লাস করবেন। শোনেন, যারা এই অজুহাত দেয় না তারা লাইফে আসলে কিছু করতে পারে না, আমি আপনাদের বলতেছি না, আপনারা খারাপভাবে নেবেন না, এই যারা অজুহাত দেয় ক্লাস করতে পারে না, রেকর্ডিং ক্লাস করতে পারে না, আপনি মোবাইল নাই, শুয়ে পড়তে বসে সে ঘুমিয়ে পড়ছে। শোন ভাই, সবাই লাইফে চাকরি পাবে না, হ্যাঁ, আপনার চাকরি বসায় রাখে নাই, চাকরি তারাই ভাবে যারা পরিশ্রম করবে, ঠিক আছে, মাথায় রেখেন। আপনাদের বলতেছি না আমি, যারা পরিশ্রম করে না তাদের বলতেছি, চাকরিটা তো সহজ না বাংলাদেশে, সামনে হচ্ছে পে স্কেল দিছে না, পে স্কেল তো মনে হয় আজকে 1 তারিখ না, আজকে থেকে তো মনে হয় বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি। তো এখন তার মানে কি, মানে ধাপে ধাপে হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে কি সেটা 100% কি হয়ে যাবে। বর্তমানে মেবি হচ্ছে আপনার কত বলুন তো ভাই, 50% বৃদ্ধি পাইছে, অর্থাৎ পে স্কেলে। তার মানে একজন বেসিক স্যালারি যদি আপনার 20,000 টাকা হয়, বেতন হয়ে যাবে 35-40 হাজার টাকা বেতন হয়ে যাবে, যার বেতন 50,000 টাকা তার বেতন হয়ে যাবে কত, বেতন 2-3 বছরের মধ্যে হয়ে যাবে কত, মানে বর্তমানে হয়ে যাবে প্রায় 70-80 টাকা বেতন হয়ে যাবে। আমি যদি এক্স্যাক্টলি হিসাব আমি করে নিই, জাস্ট আমি একটা আনুমানিক হিসাব বলতেছি, তাই না। তার মানে বেতন বাড়ার আগে যদি আপনার সরকারি চাকরির প্রতি এতটা প্রতিযোগিতা ছিল, বাট এখন এই বেতন বাড়ার পরে আপনি বুঝতেই পারতেছেন, একটু রিয়েলাইজ করেন তো কি পরিমাণ এই জব সেক্টরে আপনার প্রতিযোগিতা বাড়বে। জাস্ট ভাবেন, আপনার পে স্কেলের আগে যদি আপনার এই সরকারি চাকরির জন্য এতটা প্রতিযোগিতা ছিল, আর এখন পে স্কেল দেওয়ার পর মানে কি বেতন বাড়বে, পে স্কেল মানে কি আপনার বেতন বাড়াবে আপনার, তার মানে কি পে স্কেলের পরে আপনার কি পরিমাণে আপনার প্রতিযোগিতা হবে, তাই না। তার মানে আপনার আগের এমন শিক্ষার্থীও আছে যারা হচ্ছে আপনার এই গভর্নমেন্ট জবের জন্য, খেয়াল করতে হবে, আগে এমন অনেক শিক্ষার্থী আছে যারা গভর্নমেন্ট জব বেতন কম, অনেকে ভাবতো, কিন্তু গভর্নমেন্ট জবে আগে সিকিউরিটি ছিল, বলুন তো ভাই, গভর্নমেন্ট জবের একটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন ভাই, এটা সিকিউরিটি, মানে সিকিউর জব, এটা সবচেয়ে সিকিউর জব, গভর্নমেন্ট জব কি সিকিউর জব, যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি একদম কোনো দুর্নীতি না করেন, ধরা না পড়েন, ঠিক আছে। তো এটা সিকিউর জব, বেতন যা তার চেয়ে বড় সুবিধা হচ্ছে সিকিউর, কোনো এটা কখনো যাবে না, দেশের যত মহামারী হোক না কেন কখনো এই জব যাবে না, দ্যাটস ওয়াই কি মানুষ সরকারি চাকরির প্রতি এত ঝোঁকে। ওকে, তো আগে এই স্যালারি যদি আপনি এত কম থাকার পরে যদি মানুষ আসলে এটার প্রতি এত ঝোঁক থাকা কাজ করে, মানে এখন যদি আপনার স্যালারি 50 থেকে 100% বৃদ্ধি পাবে, তো একসময় 100% বৃদ্ধি পাবে, হয়তো এখন 50% বৃদ্ধি পাইছে, একসময় 100% বৃদ্ধি পাবে। ওকে, এখন পর্যন্ত ভাই এখন স্যালারিও বাড়বে, একই সাথে আপনার নিরাপত্তা তো থাকবেই, একেবারে নিরাপদ সিকিউর না গভর্নমেন্ট জব, আবার আপনার বেতন বাড়বে। তার মানে বোঝেন ভাই কি পরিমাণ এখানে আপনার কম্পিটিশন কাজ করবে, মানে কম্পিটিটিভ হবে এই এক্সাম সেক্টরটা। তাহলে আপনি কি শুয়ে থাকবেন আর এক্সাম দিবেন, পড়াশোনা করবেন, হয়ে যাবে না, এত সহজ না, ঠিক আছে, এত সহজ না ভাই, বাস্তবতা অনেক কঠিন। আপনি বিষয় কমিউনিকেশন যায় না, যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যান, আমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, হ্যাঁ, আমার তো গ্রাজুয়েশন শেষ, আমি তো অনেক এখন আমার যাওয়া হয়নি, যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে গ্রাজুয়েশন। কি পরিমাণ যে পড়াশোনা করে ভাই, বিশ্বাস করবে কি আমি জানি না আমি বিষয়, হয়তোবা আপনি হয়তোবা বাসায় পড়েন, তো বাসায় পড়ে আরাম পড়তে পারলে ভালো, হয়তো আপনি একটা বাসার মধ্যে একটা আবদ্ধ থাকেন, কিন্তু আপনি একটা বিষয় কি জানেন, মানুষ যখন একটা রুমে আবদ্ধ থাকে না, মানুষ আসলে ওইটা নিয়ে কল্পনা করে, বাট আপনি যখন বাইরের জগতে যাবেন, একটা বড় খোলা মুক্ত আকাশ পাবেন, তখন দেখবেন আসলে প্রতিযোগিতা কি। আপনি একটা জবের জন্য মানে কি পরিমাণ যে পরিশ্রম করে মানুষ, যারা সে ক্যাডার হয় না ভাই, হুদয় হয় না,
সত্যি কথা, যারা ক্যাডার হুদায় ক্যাডার হয় না, কি পরিমাণ যারা পরিশ্রম করে, আনবিলিভেবল। তো আপনি পরিশ্রম করেন, একটা মানুষ যদি পারে আপনি কেন পারবেন না? কারণ যারা পরিশ্রম করে, যারা ক্যাডার হয় বা যারা বড় বড় জবগুলো পায়, তারা কখনোই অজুহাত দেয় না, এটা পারবো না, এটা পারবো না, ক্লাস করবো না। তারা ঠিকই ক্লাস করে বা তারা পড়াশোনা করে। তো আপনি অজুহাত দিবেন না, ঠিক আছে? ও লেগে থাকেন, ঠিক আছে ভাই, লেগে থাকেন, আপনিও পারবেন, কেন পারবেন না? কারণ আপনি তো মানুষ, সেও মানুষ। সে পারে, আপনি কেন পারেন না? কারণ আপনি পড়াশোনা করেন না। সে কেন পারে? সে পড়াশোনা করে। তো আপনিও পারবেন তখন ধরে আপনি পড়াশোনা করবেন। কিচ্ছু না। এখানে গভর্নমেন্ট জবে বেতন বাড়ছে, সিকিউরিটি বাড়ছে, তার মানে এই নয় যে আপনি এখন প্রতিযোগিতা বাড়বে, আপনি চাকরি পাবেন না। প্রতিযোগিতা বাড়বে, যেমন পড়াশোনাও বাড়বে, আপনি জাস্ট পড়াশোনা বাড়াই দেন, কিচ্ছু না, আর কিছু করা লাগবে না। ওজোর দিয়েন না, ওজোর দিয়েন না, পড়াশোনা করেন, ঠিক আছে? জাস্ট এটা বলবো না, কথা বলে ফেলছি। মানে আসলে বাস্তবতা আপনাকে একটু বুঝাইলাম আর কি, কারণ আমি তো ঢাকা শহর থাকি। ঢাকা শহর থাকলে না আসলে বাস্তবতা বোঝা যায়, সত্যি কথা আসলে এরকম। তো পড়াশোনা করেন, হ্যাঁ, প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, একটু লাইগা থাকেন, একদম ভালো পড়াশোনা করেন। যেহেতু আপনি আমার সাথে আছেন, আমি যা পড়া তাই পড়েন। আমি শুধু যে কোর্স দিয়ে শেষ করে দেবো বিষয়টা এরকম না। যদি আমার সাথে লেগে থাকেন, আমি এই কোর্সের পর আরো অনেক কোর্স দিব, অনেক কোর্স দিব, হ্যাঁ, আপনার ধারণার বাইরে। বা সেটার জন্য আপনি লেগে থাকতে হবে। কিছু মনে করিয়েন না, আপনাদের ভালোর জন্য বলছি, ঠিক আছে? আপনি ভালো জন্য বলছি, ভালো করে পড়াশোনা করেন। পড়াশোনা করলে এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, যদি আপনি পরিশ্রম করেন, এভরিথিং ইজ পসিবল। আমরা পাই না শুধুমাত্র কারণ কি আমরা পড়াশোনা করি না। বুঝছেন কথা? পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করবে, পড়াশোনা দ্বারা সব কিছু সম্ভব। আজকে আমি এগুলো পড়াইতে পারি কেন বলুন তো ভাই? কারণ আমি পড়ছি বিদায় পারি, না পড়াইতে পারতাম? পারতাম না। একটা সত্যি কথা বলি, মাইন্ড করে এমন কথা বলতেছি তো, আমি ক্লাস তো নিয়ে আসে 4-5 বছর ক্লাস নিয়ে আজকে আমি যখন প্রথম ক্লাসটা আমি এখন দেখি, মানে আমি কথা বলতে পারতাম না। যখন প্রথম ক্লাসটা আমি কথা বলতে পারতাম না, মানে একটা আনইজি ফিল কাজ করতো, মানে ক্যামেরার সামনে কথা বলবো, অনেক কিছু পারতাম না। এখন কেন পারি? কারণ আমি এটা প্র্যাকটিস করতে করতে আসে, ক্লাস নিতে নিতে আজকে আমি পর্যন্ত আসছি। কেন পারছি? কারণ আমি এর সাথে লেগেছিলাম। তো কোনো কিছু পাইতে হলে অবশ্যই লেগে থাকতে হবে আপনাকে। আপনার কাজকে ভাই লেগে থাকবে, যেহেতু আপনি পড়াশোনা করেন, চাকরি পাইতে হবে, লেগে থাকবেন, ঠিক আছে? মাইন্ড করছেন বলতে, মাইন্ড করছেন যে কথা বাস্তবতা বললাম, মাইন্ড করছেন? বুঝি মাইন্ড করে জানেন, আপনার ভালো জন্য বলছি, ঠিক আছে? ভালো জন্য বলছি, ঠিক আছে? দেখেন, বলছে আখের রসে কি আছে? একটা আখের রস আছে, তার মধ্যে চিনি আছে, পানি আছে। আখের রসে কে? চিনি আছে, পানি আছে। ওকে, এখন এই আখের রসের মধ্যে এখানে আমার চিনি আছে কত বলুন তো ভাই? চিনি আছে আমার 3, চিনি অনুপাত 3, এবং আমার পানির অনুপাত আছে আমার 7। এখন বলছে ভাই তাহলে রসে কি পরিমাণ চিনি আছে? কি বলছে ভাইয়া? রসে কি পরিমাণ চিনি আছে? আগের অঙ্কটি অঙ্কটা সেম অঙ্ক, হ্যাঁ, দেখেন বলুন তো ভাইয়া, এখানে রস মোট কত? 10 না? 7 আর 3 10, 10। মানে এই 10-এর মধ্যে আমার কি আছে বলুন তো ভাইয়া? 10-এর মধ্যে আমার চিনি আছে কত? চিনি আছে আমার 3 ভাগ। চিনি আছে আমার 3 ভাগ না 7 ভাগ? হ্যাঁ, চিনি 3 ভাগ। তারা বলছে আমার তো ভাই 100% কত? বলছে কি বলুন তো ভাইয়া? বলছে কি পরিমাণ চিনি আছে। এখানে এক্স্যাক্টলি শতকরা পরিমাণ উল্লেখ নাই, কিন্তু আপনার দেখতে হবে প্রত্যেকটা অপশনে কিন্তু আমার শতকরা পরিমাণ দেওয়া আছে। দ্যাটস ওয়াই আপনাকে বুঝতে হবে এখান থেকে শতকরা হিসেবে মান বের করতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন সেই হিসেবে আমরা কি করতে পারি বলুন তো ভাই? এখান থেকে আমরা বের করতে পারি 10 10-এ 100, 3 10-এ আমার 30, তার মানে 30%। আচ্ছা, এখন তো আপনাকে ওরা বলতো যে তাহলে বলুন তো ভাইয়া তাহলে পানির পরিমাণ কত? তার পানির কত হইতো এখানে? 10-এ হচ্ছে আমার 3, তাহলে আমার বের করতে হবে ভাইয়া তাহলে 100-তে কত? 100-তে কত? 10 10-এ কি আমার 100, 3 10-এ আমার 10-এ কি 7 না 3? 10-এ তো 7, তাই না? 10-এ আমরা কি বলুন তো ভাই? 10-এর 7, তাহলে 7 10-এ কি 70%। এটা কি আমার অ্যান্সার? আমি সবাই ক্লিয়ার বলুন তো ভাইয়া? এটা কি আমার অ্যান্সার? কি আমার 30%? যাই হোক, অনেক কথা বললাম, হ্যাঁ, অনেক কথা বলে মাইন্ড করিয়েন না, আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। তো এভাবে আসলে আমি আবার কথা বলি, এভাবে আসলে ক্লাসটা সম্ভব না। আমি আসলে ক্লাস নিব আপনাদের জন্য, আমি নতুন গ্রুপ খুলবো, 50 জন থেকে আমি 100 জন হলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। সো আর একটা কাজ কি, এই পিডিএফটা আমার মনে করে দিন তো ভাই, আমার পেজে একজন এসএমএস করে বা কেউ যখন খেয়াল করে আমার পিডিএফটা চাই না, আমার মনে থাকে না, পিডিএফ দিতে আমার খেয়াল থাকে না। 50 স্টুডেন্ট নিবো, আর কিছু নিবো না, এই কলেজ স্টুডেন্ট হলে আমার হয়ে যাবে, ঠিক আছে? আর কালকে ইনশাল্লাহ, আজকে হচ্ছে আমরা ওই আপনার গতকালকে হচ্ছে আমার ওই ক্লাস 5 নম্বর ক্লাস আপলোড দেওয়া হয়নি, তো কালকে আগামীকালকে ইনশাল্লাহ ইউটিউবে 5 নম্বর ক্লাস আপলোড দেওয়া হবে, তারপর দিয়ে আমরা 6 নম্বর ক্লাস আপলোড দেবো, ঠিক আছে? তো সবাই সে ভালো থাকবেন, আর রেগুলারলি ক্লাস করবেন। যারা রেগুলারলি ক্লাস করেন, রেগুলারলি ক্লাস করে লেগে থাকেন, আমি সব ভালো কিছু দিব, ঠিক আছে?